না আমার মনে হয় কি লারাভেল কিন্তু মডেল ফেলে দেয় না ফেলে দেয় না। ফোল্ডারটা ফেলে দিচ্ছে কারণ হচ্ছে লারাভেলের বাই ডিফল্ট যেটা আমরা ইনস্টল করে পাচ্ছি সেখানে কিন্তু অ্যাপ নামে একটা মডেল অলরেডি আছে তো শুধু রুটে নিয়ে আসে বাট মডেলটা এমন একটা অবস্থায় নিয়েছে যে আপনি এটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, বাট তাদের সাজেশন তারা কিভাবে ইউজ করছে মডেল ব্যবহার না করলে আমাদের প্রজেক্টে কি হয় এটা অ্যাকচুয়ালি সেক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করি। যদি বলা হয় যে এমভিসি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন প্যাটার্ন, এটা চিরন্তন সত্য কথা, এটা নাও হতে পারে। এক একজনের কাছে এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। যেমন ফ্রেমওয়ার্ক, সকল ফ্রেমওয়ার্কই কি করে, একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে এবং অলমোস্ট সবাই কি এমভিসি ডিজাইন প্যাটার্নেই যায়। কেউ এম কে স্ট্রিক্ট করে ফেলেছে, এটা ম্যান্ডেটরি যে ক্লাস কন্ট্রোলার এবং মডেল সেম হতে হবে, কোনো প্রকার এদিক সেদিক করা যাবে না। আবার কেউ বলছে যে নাম ডিফারেন্ট হলেও কন্ট্রোলার যে কোনো মডেলকে অ্যাক্সেস করতে পারে, বাট মডেল কি বিদ্যমান। রিসেন্টলি যে ফ্রেমওয়ার্ক গুলো আসছে সেখানে বা রিডেভেলপড হচ্ছে, যে লাইক আমি যদি বলি 5.3 পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল ল্যারাভেলও, যে মডেল এবং এটা ফিক্সড একটা কনসেপ্ট ছিল, তার সকল টিউটোরিয়াল গাইডলাইন এভরিথিং সবসময় মডেলের ইমপ্লিমেন্টেশন ছিল। বাট আফটার দ্যাট সে মডেলকে উজ্জ করেছে, সে কিন্তু ফেলে দেয় নাই বা কাজ হবে না সেটাও বলে নাই, বাট সেটাকে সরিয়ে রাখছে। তার মানে স্ট্যান্ডার্ডের যে ব্যাঘাত ঘটছে সেটা বলা কিন্তু ঠিক হবে না। স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক নিজে একটা স্ট্যান্ডার্ড সেট করে, কারণ ভেতরকার ডিজাইন প্যাটার্ন এটা তাদের নির্দিষ্ট, সে ওইটা ইউজ করতেও পারে নাও করতে পারে। এমভিসি ডিজাইন প্যাটার্ন এটা স্ট্যান্ডার্ড কিনা, স্ট্যান্ডার্ড কোনো কিছু কিনা, এটা হচ্ছে বিষয় না। এমভিসি ডিজাইন প্যাটার্ন এটা যে অলওয়েজ স্ট্যান্ডার্ড বা যুগ উপযোগী হবে সেটা কিন্তু বলা যাবে না, সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হবে। ফ্রেমওয়ার্কের কনসেপ্ট আসে ডটনেট প্ল্যাটফর্ম ফার্স্ট ফ্রেমওয়ার্কের কনসেপ্ট, মানে স্ট্রাকচারাল যে কনসেপ্টটা আনে, বাট পিএইচপি ফ্রেমওয়ার্কের যে কনসেপ্ট সেটা 2005 সালের, এবং তখনই মূলত এমভিসি হ্যাভিলি ইউজ হয় বিভিন্ন ফ্রেমওয়ার্কে, যার বয়স 12 বছর। লাস্ট ইয়ারে 5.4 এ কিন্তু সে মডেলকে বাদ দিয়েছে। আমি যদি বলি ল্যারাভেলের কথা, না আপনার স্ট্যান্ডার্ডের ব্যত্যয় হবে না। যদি স্ট্যান্ডার্ড ব্যত্যয় বলা হয় সেক্ষেত্রে আপনি যদি কেউ বলে থাকে, আপনি কাউন্টারে সেটা আপনি যেটা করতে পারেন বা বলতে পারেন যে তাকে দেখতে বলতে হবে ডকুমেন্টেশনটা, যে মডেলের বেসিক কাজগুলো কি, কোয়েরি এক্সিকিউট করা, এই তো ডাটা ট্রান্সফরমেশন, কোয়েরি এক্সিকিউশন, ফাংশন এক্সিকিউশন, ডেটাবেস রিলেটেড বা ফ্রেমওয়ার্ক থেকে বাইরের যে কোনো অ্যাকশন। আমরা যখন ডকুমেন্টেশনে যাচ্ছি ইচ এন্ড এভরিওয়্যার, সকল ক্লাস ডকুমেন্টেশনে যদি কোয়েরি বিল্ডার ক্লাসটাতেই যাই বা ডেটাবেস ইস্যুতে, সব কোড কিন্তু টার্গেট করা বা কোড লেখাগুলো কোথায়, কন্ট্রোলারের মধ্যে। আমি বোঝাতে পেরেছি? সো যদি এমন কোনো গাইডলাইন থাকতো যে না মডেলটা স্ট্যান্ডার্ড, সো আমি অফ করছি আর তোমরা ইউজ করতে পারো, সেটা ভিন্ন কথা। সো অবজেকশন কেউ করতে পারবে না যে আমার স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে। স্ট্যান্ডার্ড ওই ফ্রেমওয়ার্ক নির্দিষ্ট। ডিজাইন প্যাটার্ন ভায়োলেট, আমি বলতে পারি যে না আমি ডিজাইন প্যাটার্ন এমভিসি ইউজ করছি না, বাট আমাকে কেউ যদি বলে যে না এটা স্ট্যান্ডার্ড ভায়োলেট হচ্ছে, আমি এটা মেনে নিব না। সেটা বোঝাতে পেরেছি? ভায়োলেট হলে ল্যারাভেল ভায়োলেট করেছে, আমাকে বলে লাভ নেই, আমি ল্যারাভেলে কোড লিখছি। ভায়োলেট হলে তো ওরাও করবে, লারাভেল যদি ভায়োলেট করে তাহলে তাদের যে ডিফল্ট বাই ডিফল্ট যে প্রজেক্ট আমরা ইনস্টল করব সেখানে কি মডেলের ব্যবহার থাকবে? স্যার একমাত্র লারাভেলই মনে হয় যে এমভিসিটাকে মানে মডেলটাকে স্ট্রিক্ট মানে ইউজ করে মডেল আছে, সেজন্য বলছি তাহলে ও মডেল ভায়োলেট করে, মডেল ফোল্ডারটাকে ভায়োলেট না, শুধু ফোল্ডারকেই তারা ভায়োলেট করে নাই, বাদ দেয় নাই, তারা প্র্যাকটিসও চেঞ্জ করে ফেলেছে। মডেল আছে কিন্তু তারা নিজেরা কোনো মডেল ইউজ করে, তারা কোনো প্র্যাকটিসও করে। আপনি আপনার সবচেয়ে বেস্ট বুঝতে পারবেন যে আপনি কোয়েরি বিল্ডারে যান, সকল কোয়েরি কন্ট্রোলারে লেখা, আগে এটা লিখে হতো মডেলে। আবার স্যার এই যে অথ
অথ ইউজ করলেও কিন্তু কোনো মডেল আসে না। তো এখানে হচ্ছে একটা মডেল যদি আমরা ব্যবহার না করি তাহলে হচ্ছে মডেলের কিছু গুণাগুণ আছে এগুলো আমরা কিভাবে যেমন সাবজেক্ট মডেল মডেল ছাড়া তো মানে সাবজেক্ট আমরা ইউজ করতে পারি লারাভেলের একটা সাবজেক্ট হচ্ছে বিল্ডিং কন্ট্রোলারই তো সবচেয়ে ওকে সবাই, আচ্ছা আমরা যে বিষয়গুলো দেখছিলাম সেটা হচ্ছে যে ব্লগের ডেসক্রিপশনটা শর্ট সহ ইমেজ দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে এনেছিলাম। আমাদের ক্যাটাগরি গুলো এখানে আসছিল, রাইট? আমরা রিসেন্ট যে পোস্ট গুলো আছে বা ব্লগ গুলো আছে এখানে দেখতে পারি। পপুলার যে ব্লগ গুলো সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। আমরা রিড মোডে ক্লিক করলে আমরা ডিটেলে যেতে পারি। মানে আমরা ফ্রন্ট এন্ড রিলেটেড যে ছোট ছোট কাজগুলো দেখতে চেয়েছিলাম এবং এডিটের কাজ, তাই না? আমাদের ব্লগের হ্যাঁ রিড মোডটা করা হয় না। পপুলার ব্লগ কি আমরা করছিলাম? না করি নাই, করব, এটা আজকে হবে আর কি। এই সাইডটা তো আমরা এখন হাতে দিই, ওই জাস্ট ক্যাটাগরিটা আনা আছে। হ্যাঁ শুধু ক্যাটাগরি আনা আছে, রিসেন্ট ব্লগ আনতে হবে, পপুলার ব্লগ আনতে হবে, হ্যাঁ ব্লগের ডিটেলে যেতে হবে, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ আনতে হবে এবং পেছনে ব্লগের এডিটটা করতে হবে। কমেন্টসটা তারপরে আসবে। তো আমাদের এখন পর্যন্ত ব্লগ আছে 3টা, তাই না? 3টা ব্লগ আছে 2টা পার্টিকুলার ক্যাটাগরিতে। কি নামে ছিল? অ্যাডমিন আর অ্যাডমিন প্যানেল? ম্যানেজ ক্যাটাগরিতে আমাদের যে ক্যাটাগরি আছে 3টা। আমার এটাকে আমি বাংলাকে যদি এডিট করে আমি এডিশনাল কিছু ক্যাটাগরি নিচ্ছি, অ্যাটলিস্ট 5টা ব্লগ আমার দরকার এই কাজগুলো করার জন্য। স্যার এই গার্ড কি করে স্যার? এডিট কাস্টম গার্ড। কাস্টম গার্ডস You may define your own authentication guards. অথেন্টিকেশন তৈরি করা
আমি চারটা ক্যাটাগরি রেখেছি এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে আর কি নিউজ দিয়ে রাখি। ডেটাবেস তো রাখা আছে। ওকে, আরেকটা হয়েছে, আরেকটা নেই। খেলা, ওকে, আমরা এই যে পাঁচটা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, পাঁচটা নিউজ। তো চারটা ক্যাটাগরি আমাদের আছে। রিসেন্ট পোস্ট, লাস্ট 3 পোস্ট, রাইট? লাস্ট 2 পোস্ট আর লাস্ট 3 পোস্ট আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো। তারপরে রিড মোডটা করব আর কি। দেন পপুলার কনসেপ্টটা, পপুলারটা কয়েক ভাবে হতে পারে। এক হচ্ছে যে হিটের উপর বেস করে, যে নাম্বার অফ হিট, হ্যাঁ, আপনি যে নিউজের হিট যত বেশি সে পপুলার। আর আবার বলে আলোচিত, যে নিউজের যত বেশি কমেন্ট সে আলোচিত। আর সর্বশেষ একদম লাস্ট নিউজ। আমরা কোয়েরি করে কিন্তু খুব সহজে সেগুলোকে নিয়ে আসতে পারি। ওকে, এখন ইউজার চেক করতে হবে যে অমুক ইউজারের জন্য, কারণ একজন নর্মাল ইউজার অ্যাডমিন ওর জন্য আলাদা আলাদা থাকে না। নর্মাল ইউজারের ক্যাটাগরি একরকম, ইউজার অ্যাডমিনের ক্যাটাগরি একরকম। অ্যাডমিন তো সবকিছু করতে পারে, নর্মাল ইউজার জাস্ট রেজিস্ট্রেশনের প্রয়োজন। হ্যাঁ, ওটা তো করতেই হবে। নর্মাল ইউজার 10 জন 10 ধরনের ক্যাটাগরি করলো, তখন ওই না, নর্মাল ইউজারের তো সেই সুযোগই নেই। নর্মাল ইউজার কি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে না, ক্যাটাগরি অ্যাড করতে পারবে না। অ্যাড না, সিলেক্ট করতে পারবে না, আমি এই ক্যাটাগরির আন্ডারে করতে চাই, এরকম করা যায় না, এরকম করে না। ক্যাটাগরি স্ট্যান্ডার্ড নাকি? হ্যাঁ, ক্যাটাগরি আপনি কি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন নাকি? না, নরমাল মানে যখন একজন নরমাল ইউজার যখন একটা ক্যাটাগরি পোস্ট ক্রিয়েট করতে যাবে তখন সিলেক্ট করে দেবে যে আমি এই ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট ক্রিয়েট করতে চাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। উনি মানে ডাবল লেয়ার ব্লগের কথা বলছেন। আমরা কিন্তু এখনো সেই জায়গায় নেই। ডাবল লেয়ারটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড থেকেও সে ব্লগার হতে পারে। ফ্রন্ট এন্ডে সে রেজিস্ট্রেশন করবে অ্যাজ এ ব্লগার, সে ব্লগ লিখতে পারবে এবং ওখান থেকে সে ক্যাটাগরি নতুন করে দিতে পারবে। আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আমি তো অ্যাডমিন থেকে 10টা পাবলিশ করে রাখলাম, ওই 10টার মধ্যে সে সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না। হ্যাঁ, ওইটা করা যায়। আপনি যদি ক্যাটাগরি অ্যাড করেন এবং অ্যাডমিন যদি সেটা অ্যাপ্রুভ করে, দেন ওইটা ডিসপ্লে করবে, তার আগ পর্যন্ত করবে না। অ্যাড করার পর অ্যাপ্রুভালের জন্য আপনাকে ওয়েট করতে হবে। ব্লগের মতোই, যে আপনি যখন ব্লগ দেবেন ওই ব্লগ আদৌ পাবলিশ হবে কিনা সেটা কিন্তু আপনার জানা নেই। অ্যাডমিন পাবলিশ করলেই পাবলিশ হবে, বাট আপনাকে পাবলিশ করে রাখতে হবে। আপনি যে ওই ইয়েটা বানাচ্ছেন, সিএমএসটা বানাচ্ছেন, বিষয়টা বুঝতে পেরেছেন?
বাট এই লেয়ারটা এটা হচ্ছে এখানে এই লেয়ার হবে, ফ্রন্ট এন্ডেই ওই লেয়ারটা হবে লগ ইন করার পরে। আর অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন ইউজারদের জন্য। বাট আপনি যদি মনে করেন যে না আমি আমার অ্যাডমিন প্যানেলটা ইউজারদের জন্য ওপেন করব, এটা করা যায় যে কেউ যখন লগ ইন করলো অ্যাজ এ ব্লগার, সে যদি ব্লগিং করতে চায় তাকে আপনি রিডিরেক্ট করে দিতে পারেন ওই ইউজার প্যানেল। লগ ইন করে ঢুকে সে ব্লগ লিখলো, এডিট করলো, ডিলিট করলো তারগুলো। আর আমি তো যদি নর্মাল ইউজার হিসেবে জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করার ক্ষমতাটা দিতেছি, এরকম দিলে সে ক্যাটাগরিটা সিলেক্ট করে তারপর পোস্টটা একটা পোস্ট ক্রিয়েট করে দিতে পারবে এরকম। হ্যাঁ, করতে পারবেন। লগ ইন করতে হবে, ইউজার রেজিস্ট্রেশন করতে হবে, তার লগ ইন করতে হবে, তারপরে না সেইগুলো পারবে। হ্যাঁ, মানে সে কি ইউজার কিনা সেটা চেকিংটা হবে আগেই। লগ ইন যখন করবে তখন সে কোন ধরনের ইউজার সেটা আমরা বুঝে নিব, ওইটা সেশনে রেখে দেবেন। আচ্ছা, সো আমরা রিসেন্ট পোস্ট গুলো নিয়ে আসি। এখন কার্ড এটা ধরেন যে ডেটাবেজের উপর প্রেশার যেমন ধরেন যে চাল ডালে বহু অর্ডার অর্ডার করি প্লেস করি না এখন 30 দিন পরে ঢুকে দেখি ওইটা কারণ আমার শেষ হয়ে যাবে। এইরকম ধরেন যে আমার মতো থাকতে আমি অর্ডার করে আমার মতো 4-5 থাকতে না, ওরা বেশি দিন হয়তো আপনারটা রাখবে না, তারা ডেটাবেসেই রাখে। এবং তাদের জন্য ডেটা সাইজ ম্যাটার না, তারা ক্লাউড ডেটাবেস ইউজ করে। হ্যাঁ, ক্যাসেন্ড্রা। সো বিগ ডেটা হ্যান্ডেল করা অত বিগ ইস্যু না যদি সেটা বিগ ডেটা সাইজে না যায়। সো লাইক আমাদের কয় লাখ ইউজার সাইট ইউজ করে, কয় লাখ রেকর্ড ইনসার্ট হয়। হ্যাঁ, তো ওখানে কয়েক কোটি রেকর্ডও খুব সামান্য রেকর্ড ধরা হয়। আমি বুঝতে পেরেছি। সো ডাটা স্টোরি হচ্ছে তার ডেটাবেস। এবং সে যদি অ্যাপ্লিকেশন ইউজার মানে ম্যানেজার যদি মনে করে যে না আমি ডাটা রাখবো, সে রেখে দিতে পারে, অথবা ডিলিট করে দিব আফটার সাম ডেজ, সে সেটাও করতে পারে। লাইক 30 ডেজ পর পর সে ক্রন জস চালাবে, ডিলিট করে দেবে। এই প্রোডাক্টটা উইশ লিস্টে অ্যাড হয়েছে এতদিন আগে, উইশ লিস্টে আপনার বছরের পর বছর সে রেখে দিতে পারে। ওটা আপনি উইশ লিস্টেও নেন নাই, শুধু কার্টে অ্যাড করেছেন, তো সেক্ষেত্রে মাসখানেক দেখলো, 3 মাস দেখলো বা 6 মাস দেখলো, ডিলিট করে দিল, এটা ব্যাপার না। বাট স্টোরেজ ডেটাবেস এখন মানে সাইজ কিন্তু এখন ম্যাটার না। ঠিক আছে, ডেটাবেস নষ্ট হচ্ছে। এটা অনেক ছোট গল্পটি আমার অনেক পছন্দের। এটার যে কার্ডটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। একটা বাজার করে আসে আমাদের থেকে সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, এ থেকে সিদ্ধান্ত উপনীত হয়ে গেল না তাই যাবেন ম্যাডাম আপনি। আমি তো জানতাম এইটা জায়গায় আপনার
কোডিং ডেটা আপনাদের চা কাজ করবে সেশনে কিছু লাগে কোডিং ডেটার কার্ড আমি বুঝি খুবই সিম্পল জিনিস কল করলে হয় কিন্তু একবার বুঝি নাই ওই জায়গা জীবন লাগে একবার বুঝতে গিয়ে বুঝে নেই আচ্ছা আমরা রিসেন্ট ব্লগগুলো নিয়ে আসছি হ্যাঁ আর কিস্তিতে যা কিছু সব laravel.com থেকে আমরা আজকে যেটা দেখছি ছোট ছোট করে জয়েন্ট কোয়েরি তারপরে লিমিট কোয়েরি হ্যাঁ এই বিষয়গুলো আর কি আমার এখন কি লাগবে আমি লাস্ট 3টা ব্লগ তুলতে চাচ্ছি লাস্ট 3 ব্লগস তো সেক্ষেত্রে আমার লিমিট কোয়েরি লাগবে বাট লাস্ট 3 আমাকে অর্ডার বাই করে নিতে হবে দেন তারপরে আমাকে লিমিট কোয়েরি চালাতে হবে তাই না সো আমরা গতদিন যখন অর্ডার বাই কোয়েরিটা লিখেছিলাম এটা কোথায় লিখেছিলাম ওয়েলকাম কন্ট্রোলার ছিল না ব্লক কন্ট্রোলার ছিল কি করে সুপার অ্যাডমিন হবে অর্ডার বাই বি ক্যাপিটাল রাইট আসলে একটু প্রবলেম আছে ফ্রন্ট এন্ডে কন্ট্রোলার বিষয়টা এবার বলি এই পেজটা কতবার লোড হবে কতগুলো অ্যাকশন এক্সিকিউট হতে পারে আপনারা যখন এমভিসি ডিজাইন প্যাটার্ন পড়েছেন তখন কি দেখেছেন যে ভিউ এবং মডেলের মধ্যে দুইটা টার্ন আছে ভাইস ভার্সা দেখেছেন কন্ট্রোলার এবং মডেলের মধ্যে ভাইস ভার্সা আছে কন্ট্রোলার এবং ভিউ এর মধ্যে ভাইস ভার্সা আছে ওই কেসগুলোই অ্যালাউড যেটা কোড রিডিউস করবে এখানে কতগুলো কেস আমি যদি ওই কোয়েরিটা কন্ট্রোলারে লিখে এই মাস্টারে পাস করতাম তো সেক্ষেত্রে যখন হোম ফাংশন থেকে আসি একবার ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ নিউজ আসবে তখনও আরেকবার রাইট রিড মোডে যাব তখন আরেকবার দেন কমেন্টস করতে যাব তখন আরেকবার পপুলার ব্লক ক্লিক করব তখন আরেকবার কমপক্ষে 7-8টা ফাংশন থেকে আমাকে ওই একই কোয়েরি পাস করতে হবে রাইট সাইডের যতগুলো অ্যাকশন বিশেষ করে ব্লক ক্যাটাগরি রিসেন্ট পোস্ট পপুলার পোস্ট সবগুলোই কিন্তু আমাকে এই কোডটুকু কি করতে হবে এই 8টা ফাংশনেই নিতে হবে তাই কিনা বাট আমরা ভিউ থেকে মানে সরাসরি মডেলকে অ্যাক্সেস করতে পারি থিওরিটিক্যাল রুলস অনুযায়ী এমভিসি ডিজাইন প্যাটার্নের বাট এটা অলওয়েজ প্র্যাকটিস করা যাবে না শুধু ডাটা নেয়ার ক্ষেত্রে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন দেখবেন যেন জাস্ট আসার তীরটা আছে যাওয়ার দিকে কোনো তীর নেই এমভিসি ডিজাইন প্যাটার্নের ইমেজটা দেখবেন যখন ভিউ থেকে মডেলের দিকে যাচ্ছেন তখন ওই ডিরেকশনটা নেই বাট মডেল থেকে যখন ভিউ এর দিকে আসেন তখন একটা এইদিকে ভিউ এর দিকে একটা অ্যারো চিহ্ন থাকে তখন ওখান থেকে আপনি ভ্যালু রিড করতে পারেন ভ্যালু আপনি সরাসরি পাঠাতে পারবেন না ভিউ থেকে সরাসরি আপনি মডেলে ডাটা পাস করছেন পসিবল না বাট আপনি ভ্যালু রিড করতে পারেন এবং সকল ফ্রেমওয়ার্কে এটা অ্যালাউ করে ফর কোড রিডাকশন সেক্ষেত্রে ধরেন যে যখন কিনা আমরা একটা ইঞ্জিন তৈরি করার চেষ্টা করতেছি এই জিনিসটা কি ওয়াইজ হবে তখন ইঞ্জিন বলতে স্যার আমি আসলে একটা সিএমএস কথা বলতেছি যখন আমি একটা সিএমএস করতেছি তখন হচ্ছে আমার
না, টেমপ্লেট ইঞ্জিন তো তখন আর এটা অ্যালাউই করবে না, আপনাকে ডিফারেন্ট স্টাইলে যেতে হবে। কিন্তু স্যার আমি জানি না যে টেমপ্লেটটা কে করবে বা কে কার কি টেমপ্লেট ইউজ করবে। আমি শুধু হচ্ছে অ্যাডমিন থেকে তাকে ডেটা পাঠাই দিব, পরবর্তীতে আমি বলে দিব যে আমার ডেটা নেয়ার সিস্টেম এইটাই, এটা ইউজ করলে আমার এই ডেটা পাবা, এটা ইউজ করলে এই ডেটা পাবা। তো সেক্ষেত্রে তো কন্ট্রোলারটা ঠিক আছে। ঠিক আছে, আপনাকে মডিউল কনসেপ্টে যেতে হবে এই ক্ষেত্রে। জুমলা ইউজ করেছেন কখনো? এমনিতে ইউজ করছি, কখনো এরকম মানে করেন নাই। জুমলা বেস্ট প্রসেস অ্যাপ্লাই করে এই সলিউশনে। জুমলা প্রত্যেকটা এই সেগমেন্টুয়াল যে বিষয়টা আছে, আমি এই একটা অ্যাসেট বানালাম, এটা আমি আমার টেমপ্লেটের বিভিন্ন পজিশনে প্লেস করতে পারি ইচ্ছে মতো। সো ওই যে মডিউলার কনসেপ্ট, ওই মডিউলটা এক একটা করে ডিজাইন প্যাটার্ন, ওখানেই এমভিসি আছে, ওখানেই ভিউ আছে, ওখানেই ক্লাস আছে, ওখানেই মডেল আছে, বুঝতে পেরেছে? এবং সে ওইটাকে প্লাগ ইন প্লের মতো আর কি, আপনি এখানে ড্র্যাগ করে বসে দেবেন, এখানেই কাজ করবে। দ্যাট মিন্স আপনি পজিশন সেট করে দেবেন, সেই পজিশনে এসে ডিসপ্লে হবে। তার মানে ব্লক ক্যাটাগরির জন্য আমার হচ্ছে একটা এমভিসি। হ্যাঁ, আপনি এটাই করতে পারেন। আপনি বেসিক্যালি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার মাস্টার পেজটা, ডেফিনেটলি আপনার মাস্টার পেজটা ক্লামজি হচ্ছে, রাইট? মাস্টার পেজটা থেকে আপনি এই পোরশনটা কেটে নিয়ে যান, একটা পেজ বানিয়ে রাখেন, সেটা কেটে এখানে আপনি কি করে দেবেন, উইথ করে দেন। আপনি ওই যে ভিউ থেকে ভিউ, হ্যাঁ, ভিউ থেকে ভিউ, এই তিনটা পজিশন আপনি আলাদা করে রাখেন, ওখান থেকে কোয়েরি করে ওখান থেকে আপনি কোড এক্সিকিউট করে রাখেন, সে রান অন দা ফ্লাই এসে এখানে রান করে যাবে। ঠিক আছে? আর আপনি যখন করতে যাবেন যে লাইক এমভিসি ডিজাইন প্যাটার্নে, তখন আপনাকে ওখানে ওই প্যাটার্নটা ডেভেলপ করতে হবে, একটা করে মডিউল সিস্টেমে যেতে হবে, আদারওয়াইজ আপনি ডাইনামিক কনসেপ্ট পাবেন না। কারণ তো টেমপ্লেটের পজিশন ধরাই দেবে, সে অনুযায়ী তাকে বসতে হবে। আপনি যেটা করছেন ওয়ার্ডপ্রেস কনসেপ্ট, এটাকে উইজার্ড বলে। ওকে, সো হোমওয়ার্ক হচ্ছে এই তিনটা পোরশন আমি এখন ডাইনামিক করব। ভেরি সিম্পল, আপনারা জাস্ট একজন করে নিয়ে আসবেন মাস্টারের সাথে, যে এটা ভিউয়ে থাকবে, আলাদা আলাদা ভিউ পেজ, ওখান থেকে এখানে কি হয়ে যাবে, উইথ হয়ে যাবে, হ্যাঁ, ইল্ড এর মধ্যে চলে আসবে ডিরেক্ট, উইদাউট এনি কন্ট্রোলার হেল্প। বুঝি নাই। ওকে, কমেন্টস দেখা তো অথেন্টিকেশনে যেতে হবে। কমেন্ট তো অনেক জায়গায় দেখা যায় যে স্যার এনিওয়ান ক্যান কমেন্ট, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, আসি আমি যে টপিকগুলো আছে, আমি ঝটপট সামনে আগাতে থাকি। ব্লগ আইডি, এসসি, লিমিট কত, 3 না? গেট, আচ্ছা, আজকে আমার দেখানোর কথা ছিল আপনাদের ই কমার্সটার কি অবস্থা। এখানে কি হবে, ব্লগ টাইটেল না? ওকে, দেখেন আমার কিন্তু লাস্ট 3 ব্লগস এখানে আসছে, রাইট? এই যেটা সবার শেষে দিয়েছিলাম রোহিঙ্গার, এটা তার আগে দিয়েছিলাম, আর গতদিন এটা দিয়েছিলাম, রাইট? সো এই তিনটা রিসেন্ট ব্লগ আমরা কিন্তু এখান থেকে ডিসপ্লে করাতে পারছি। দেন রিড মোর কনসেপ্ট, আমি রিড মোরে প্রেস করলে ডিটেইলে যাবে, রাইট? সো রিড মোরে প্রেস করলে আমরা ডিটেইলে যাব। সো যখন আমরা এটা করেছি, আমাদের জন্য যে হোম পেজ ছিল, পেজের ভেতরে হোম পেজ, রিড মোর, ইউআরএল স্কোপ কি হবে, 2
index slash blog details করব routes web blog id blog details public function blog details ব্লগের আইডিটা আমি নিচ্ছি all published blog home content এবং সেটা with হচ্ছে একেবারেই কাছাকাছি হবে সো এখান থেকে অর্ডার বাই থাকছে না পরের ক্লাসে এটা কি হবে ব্লগ আইডি ফার্স্ট ওকে দেখেন আমি ব্লগ ইনফোটা নিলাম এই পেজটা কি হবে ব্লগ ডিটেল না সো আমি রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে পেজেস এর মধ্যে হোম এটাকেই আমি ফাইল থেকে সেভ অ্যাজ করে ব্লগ ডিটেইলস করছি ওকে ওকে এটাকে আমি ব্লগ ডিটেইলস এবং এটা আমি মেইন কন্টেন্টে পাস করে দিলাম আর ব্লগ ডিটেইলস এর মধ্যে আমি পাস করছি কি ব্লগ ইনফো তাই না সিঙ্গেল ব্লগ না আমি যখন ডিটেইলসে যাব একটা ব্লগের ইনফরমেশন নিয়ে যাব ব্লগ ইনফো শুরুতে গিয়ে এখানে কি ফর ইচ দরকার আছে ফর ইচ এর দরকার নেই সিঙ্গেল সো ব্লগ ইনফো blog info
এখানে কি আমার রিড মোডের দরকার আছে, এখানে এসে আবার দরকার নেই। সো এখানে আমরা এখন রিড মোডে যদি প্রেস করি, ওইটারই স্টিল শর্ট ডেসক্রিপশনই দেখাচ্ছে, বাট আমরা রিড মোডের জন্য কি রেখেছিলাম, লং ডেসক্রিপশন। এখানে আমরা ওইটার লং ডেসক্রিপশন পাচ্ছি। এডিটর নেই, হ্যাঁ, সো সরাসরি গেছে, কোনো প্যারাগ্রাফ কিন্তু ডেটাবেজে সেভ হয় নাই, দ্যাটস ওয়াই একই প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে, রাইট, আমরা যখন সেভ করেছি। বাই দ্য ওয়ে, এখন এখানে যে বিষয়টা আছে যে লাইক আমি এই জায়গাটাতে আমার ক্যাটাগরির নামটা ডিসপ্লে করাতে চাচ্ছি, এবং যেটা ক্লিকেবল, লাইক আপনি ওখানে ক্লিক করলেন ওই ক্যাটাগরির নিউজগুলোতে বা ব্লগগুলোতে চলে গেলেন। তো আমরা যখন ডাটা তুলছিলাম এই জায়গাটাতে আমি বলছিলাম যে ডিটেইলে এখান থেকে আমরা যদি ক্যাটাগরির নামটাও নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা জয়েন কোয়েরি চালাতে হবে, তাই না? যে কারণ আমার ব্লক টেবিলে তো ক্যাটাগরির নাম নেই, ক্যাটাগরির আইডিটা আছে, রাইট? সো জয়েন কোয়েরি যখন আমি লিখবো, জয়েন করবেন আপনি কার সাথে, টিবিএল ক্যাটাগরির সাথে, তাই না? এবং কার সাথে মেলাতে হবে, আইডির সাথে, ক্যাটাগরি আইডির সাথে, টিবিএল ক্যাটাগরির ডট ক্যাটাগরি আইডি, এবং তার সাথে ইকুয়াল করতে হবে কার, টিবিএল ব্লগের সাথে ক্যাটাগরি আইডি, ঠিক না? আচ্ছা, এবং কোন টেবিলের কোন ডাটা আপনি নেবেন সিলেক্ট আপনাকে করতে হবে, যে আপনি চাচ্ছেন টিবিএল ব্লগের কি স্টার, হ্যাঁ, ডট স্টার, আর টিবিএল ক্যাটাগরির হচ্ছে ক্যাটাগরি নেম, ঠিক আছে? সো এই হচ্ছে কোয়েরি সিনট্যাক্স। এখন আপনারা এখান থেকে ডেটাবেস কোয়েরি বিল্ডার জয়েন একটু খেয়াল করেন সিলেকশনটা কিভাবে দিয়েছে, কমা দিয়ে দেখেন এখানে আমরা মিস করেছি, এখানেও আমরা মিস করেছি, সিনট্যাকটিক্যাল মিস, রাইট? যে যখন আপনি জয়েন করছেন সিনট্যাক্সটা আলাদা আলাদা টেবিল সিলেকশনটা এটা মেইনটেইন করতে হবে। সো ফার্স্ট মিস্টেকটা হচ্ছে এবার কি ঠিক আছে না? এখানেও তাই, ওকে? এটা সমস্যা করবে না। এখানে দেখেন যে সবগুলো জয়েন হয়েছে, এখানে কিন্তু কোনো কোয়েরি সিনট্যাক্স ক্লজ নেই। আপনি ক্লজ অ্যাপ্লাই করতে পারেন, যে জয়েনের পরেও আপনি ক্লজ দিতে পারেন, হোয়ার ক্লজ, কারণ টোটালের উপর সে করবে, জয়েন করার পর তারপরে সে করবে। এখানে রেস্ট্রিকশন বলতে যদি এখান থেকে হয় তাহলে অ্যানসারটা জয়েনের আগেই কিন্তু ক্লজ অ্যাপ্লাই করছে, কোয়েরিতে একটু ওলটপালট হওয়ার সম্ভাবনা আছে। জয়েনিংটা টেবিলের সাথেই করতে হয়, দেন ক্লজগুলো লিখতে হয়, সিলেকশনটা সবার শেষে, ঠিক আছে?
Just a minute. আচ্ছা, এবার এবার আমাদের হাতে কি ক্যাটাগরি নামটা আছে না? দেখেন আমরা ব্লক ডিটেইলে যাই, কোথায় যেন দেখাবো, টাইটেলের পাশে না? হ্যাঁ, আপনি দেখাবেন, আমাদের তো ডেটাবেজে আছে না? আচ্ছা, পোস্টের ডেট টাইমও আমি দেখাতে পারি। ডলার ব্লগ ইনফো category name. এই যে খেয়াল করেন এটা মানে এটাকেও আমরা পেলাম, বাট আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ব্লক ডিটেইলে যখন আসছি, রেস্ট্রিকশনটা হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে লেভেল, হ্যাঁ, যে সাইটগুলোর স্ট্যান্ডার্ড যত ভালো তারা তত বেশি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে। প্রথম আলোতে আপনি যদি 100 বার যান, আপনার কাছ থেকে 100টা হিট নেবে না, তাই না? বাট আমাদের সময় যদি আপনি 100 বার যান, সে 101 বার আপনার কাছ থেকে হিট নেবে, রাইট? সো নির্ভর করে যে রেস্ট্রিকশন দিচ্ছে কি দিচ্ছে না। রেস্ট্রিকশনটা কার বেসিসে দেয়? স্পেসিফিক আইপি অ্যাড্রেসের বেসিসে রেস্ট্রিকশনটা তারা দিয়ে থাকে। কখনো কখনো মেশিন নাম, হ্যাঁ, কম্পিউটারের নাম ধরে আপনার রেস্ট্রিকশনটা, ম্যাকটা না, হ্যাঁ, ম্যাকটা আর কি, বিশেষ করে পিএসপি বেসড যে অ্যাপ্লিকেশন গুলো, ম্যাক অ্যাড্রেস ধরাটা তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট। আবার এটা সার্ভারের উপরেও নির্ভর করে। কম্পিউটার নেম দিয়ে অথবা সরাসরি আইপি অ্যাড্রেস ইউজ করে আপনি রেস্ট্রিক্টেড করে যে এই আইপি থেকে হিট হলে পরবর্তী হিট নিব না। বাট ওই আইপি যদি অন্য নিউজে হিট করে, এখন চেঞ্জ হয়ে যায় না, ডাইনামিক। তো ম্যাকটা বেসিক্যালি একটু প্রবলেম আছে, যে বিশেষ করে পিএসপি বেস যে সার্ভার গুলো, হ্যাঁ, এটা পাইথন দিয়ে খুব সহজে ধরা যায়, ডটনেট এর সি শার্প দিয়ে খুব সহজে ধরা যায়, জাভা দিয়ে ধরা যায়, বাট পিএসপি তে ম্যাক অ্যাড্রেস ধরাটা ডিফিকাল্ট। সার্ভারে তুলেছেন? না স্যার, ডাটাবেসে সেভ করা। আমি এটা লোকালে করেছেন, এবং সার্ভারে তুলেন, ওখানে কিছুটা ডিফিকাল্টিস পাবেন। কারণ ওই সার্ভারের সাথে তখন অনেক গন্ডগোল ক্রিয়েট করে। সলিউশনও আছে, হ্যাঁ, ম্যাকের সলিউশনও আছে, কিছু কনফিগারেশনাল চেঞ্জেরও প্রয়োজন পড়ে সার্ভারে, তো সেই ক্ষেত্রে আপনি ট্রেস করতে পারবেন। আচ্ছা, মানে পদ্ধতি আছে যে আপনি কিভাবে তাকে আটকাবেন। বাট করে বেসিক্যালি খুব কম সংখ্যক সাইটই সাকসেসফুল ইমপ্লিমেন্ট করে, লাইক গুগল ইমপ্লিমেন্ট করে ম্যাককে, হ্যাঁ, তারপরে ফেসবুকও এখন ম্যাক ইমপ্লিমেন্ট করে, মানে ম্যাক অ্যাড্রেস ধরে নেয়। তো এখন বেসিক্যালি আমি যেটা করব উইদাউট এনি রেস্ট্রিকশন, আপনি যেটা লোকালে করেছেন মিস্টার রাতুল হাসান, আপনি এখানে ম্যাক বসিয়ে রেস্ট্রিক্ট করে নিয়ে আসবেন যে এক মেশিনে একবারই আপডেট করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি এখান থেকে যেটা করব, আমি যখন ডিটেইলে যাচ্ছি, আমার হিট কাউন্টটা বাড়ছে, তার মানে আমার ডেটাবেসে গিয়ে আমি পপুলার ব্লকটা করার চেষ্টা করছি, পিএসপি মাইডমিন দিয়ে।
আইপি দিয়ে রেস্ট্রিকশন করলে তো বলতে সাপোজ আইপি দিয়ে রেস্ট্রিকশন কিন্তু আর এখন হচ্ছে মেশিনের যে হচ্ছে কোড যে হ্যালো ভাইয়া না ম্যাক ধরেন যে আপনি এই জায়গায় আসছেন যে পপুলার পোস্টে যদি একবার চেঞ্জ হয় একবার নিচে আবার আবার মানে ইউজার ধরে নিয়ে আবার এডিট করবে ওকে সেটা কাউন্ট করবে একটা লাইন দিয়ে ক্লায়েন্ট হিট চাই তার কত হিট হিট কাউন্ট করবে বাট ওই যে যারা লিজেন্ড হয়ে যায় তারা তো চায় না হ্যাঁ ক্লায়েন্টও বুঝি আমরা বুঝি দেখেন হিট কাউন্ট 5 সেফ ল্যারাভেলের এমন কিছু বানানো উচিত যে আমি ডেটাবেসে চেঞ্জ করব মাইগ্রেশন ফাইলে আপডেট হয়ে যাবে তাই না না হওয়া উচিত অথবা আমি ওখানে আপডেট করব এখানে হয়ে যাবে কিছু তো একটা তার করতে হবে একটা রাস্তা তো বাইর করতে হবে মানে ওই দিন কিন্তু বেশি দূরে নাই আমরা যা বলছি না এগুলো সব ইমপ্লিমেন্ট হয়ে যাবে করা যায় বাট মাইগ্রেশন চালাতে হয় মাইগ্রেশন চালাতে চাচ্ছি না সে কানেক্ট করে নেবে আপনি আপনি অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক তো ইন্টারেস্টের উপরে চলছে যখন ডোনাররা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তখন সেও হারিয়ে যাবে রাইট এটাই হচ্ছে মূল বিষয় কারণ যারা বিজনেস করে বিজনেস ভায়াবিলিটি বিজনেসের ফিউচার তারা আগে থেকে টের পায় বলে তারা কিন্তু বিজনেস করে লিজেন্ড হ্যাঁ তারা আগে থেকেই বুঝতে পারে যে আগামী 5 বছরে কোনটা মার্কেটে আসবে সো কার পেছনে আমাকে ছুটতে হবে এর পেছনে আর আমার ডোনেট করে এর পেছনে খরচ করে আমার লাভ নেই আমি যা খরচ করেছি আমি উঠিয়েছি এদেরকে বলা হয় অ্যাঞ্জেল হ্যাঁ এদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর প্রয়োজনে ইনভেস্ট করে টাকা তুলে আবার নতুন টেকনোলজির দিকে তারা মুভ করে সো যাই হোক আমরা এখান থেকে যেটা করব আর কি এখানে দুইবার কোয়েরি চালানোর হিসেব নিকেশ বলতে পারেন যে ব্লগ ইনফো একবার লাগবে হ্যাঁ লাইক মনে করেন টেবিলের নাম কি টিবিএল ব্লগ
आगे क्लास है एक जोड़ हो जाता है। আপডেট করে দিব এস ডাটাকে, ঠিক আছে? এস ডাটা বা ইউ ডাটা আপনি চাই বলেন, আপডেট ডাটা। হ্যাঁ, ইউ ডাটা এখানে ইউ ডাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি হলো, আপডেটও করলাম, রাইট? তার মানে হিটটা একটা একটা করে বাড়বে, তাই তো? ওকে, তাহলে আমরা দেখি যে এখানে সব জিরো আছে। আমরা আমরা কোনো একটা নিউজ হোমে যায়। এখন এইটার সাথে সাথে আরেকটা কাজ করি, এই যে রিসেন্ট পোস্ট, এখানে ক্লিক করলেও ডিটেলে যাওয়ার কথা না? তার মানে এখানেও আমাদের ওই একই ফাংশনই লিখে দিতে হবে, তো সেটা আমরা করে দিই। স্যার একটা জিনিস আমার এই ব্লগিং ইমেজগুলো নিচ্ছেন, এই ইমেজটাকে আমরা একটা থাম্ব তৈরি করব, ওটাকে কোন লাইব্রেরি ইউজ করে? অনেক লাইব্রেরি আছে, এটা পরিবর্তন হয় ফ্রেমওয়ার্ক। এবং শেষ হয়েছে আপনাকে ফলো করতে ডেস্কটপ না তার অ্যাপ্লিকেশন সেই তাহলে পাগল হয়ে যাচ্ছে। সেই এখন অ্যাকাউন্ট করা নেই এমন কোনো জায়গা নাই, সেখানে পেয়েছে সেখানে ওকে, আমি জিটি ইউআরএলটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে ট্রাই করেন। ইনোভেশন আচ্ছা, এই যে লারাভেলের সার্ভিস কন্টেইনার এইটা বেসিক্যালি কি কাজ করছে? একটু পাথটা দেখবো আমি। অথেন্টিকেট আর্কিটেকচারাল কনসেপ্ট, আর্কিটেকচার ওটার ভিতরে 2 নম্বর কন্টেইনার সার্ভিস প্রোভাইডার আর সার্ভিস কন্টেইনার, প্যাকেটস, কন্টেন্টস। এটা বেসিক্যালি ইন্টারনাল যে মেকানিজম গুলো, তাদের যে লাইব্রেরি গুলো, তার একটা স্ট্রাকচার। আমরা যখন বিল্ড করি প্রজেক্টটা, ল্যারাভেল প্রজেক্টে যখন বিল্ড হয়, তখন এপিপি কনফিগের মধ্যে একটা এপিপি ফাইল রান করে, ওখানে অ্যালাইস আছে, প্রোভাইডার আছে, লোড করতে হয়। সো এই যে যেটা বেসিক্যালি যে সার্ভিসগুলো ল্যারাভেলের নিজস্ব, সেটা বেসিক্যালি ওই স্ট্রাকচারের মধ্যে থাকে, সার্ভিস কন্টেইনার স্ট্রাকচারের মধ্যে থাকে। প্যাকেট লাইব্রেরি আমরা লোড করি না, প্যাকেট লাইব্রেরি, ওই লাইব্রেরিগুলো লাইক এই যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা, ল্যারাভেলের নিজস্ব যে স্ট্রাকচারটা, এটা মূলত এই সার্ভিস কন্টেইনার মেইনটেইন করে, সার্ভিস প্রোভাইডার সেটা এক্সিকিউট করে, আর প্যাকেট ক্লাস লাইব্রেরি হিসেবে ইউজ হয়। ঠিক আছে? সো মানে আমরা যখন কোডিগনেটরের সাথে যদি আপনি তুলনা করেন, এটা বেসিক্যালি কোড যে মেকানিজম গুলো দেয় কোডিগনেটরের, এর এই আর্কিটেকচারাল কনসেপ্টের সার্ভিস কন্টেইনার, সার্ভিস প্রোভাইডার, প্যাকেট, কন্টেন্টস এগুলো কাজ করে।
ইউজ করতে গেলে আমাদের ওই কন্টেইনারে প্রোভাইডারের ভিতরে কন্টেইনারের ভিতরে মানে আপনি ইনস্টল করলে ওটা কন্টেইনারে চলে যায়, আর ওটা যখন ইউজ করতে যান তখন প্রোভাইডারে সেট করতে তখন ওই যে এলআইএস এর ভিতরে আর প্রোভাইডারের ভিতরে সেট করা লাগে। প্রোভাইডারে সেট, আর ইনস্টল করার সাথে সাথে সে কন্টেইনারে নিয়ে নেয়, যেই নামে ওইখানে সেট করি সেই নামে পরবর্তীতে ইউজ করে। রাইট, স্ট্রাকচারাল ইস্যু, লারাভেলের নিজস্ব স্ট্রাকচারাল ইস্যু। আচ্ছা, আমি এখন যেটা বলছিলাম যে এটা আমরা করতে যাচ্ছি, তাই না? এই ইউআরএলটা আমার কোথায় দরকার? মাস্টারের এখানে। সো এখান থেকেও আমি এখন ব্লগ ডিটেলে যেতে পারবো। দেখেন, আমি কোন একটা পার্টিকুলার ব্লগ রোহিঙ্গাদের এটা হিট করলাম, ডেটাবেস চেক করে দেখি হিট কাউন্টারটা বেড়েছে কিনা। এটা হচ্ছে রোহিঙ্গা না? না, এটা রোহিঙ্গা না, এটা নিজে 1 হয়েছে, রাইট? এটা 1 হয়েছে। হ্যাঁ, তো তাই করা আছে, কোনো রেস্ট্রিকশন নাই। ওই যে ম্যাক বসাইলে স্ট্রিক্ট হয়ে যাবে। আমি বললাম ম্যাক আইডি আসলে কাউন্ট করা উচিত কেন উচিত না? আমার জন্য সারা জীবন একবারই এটা কেমন না, ওই ব্লগে একবারই হিট। আপনি যতবার আসেন, ক্লায়েন্ট খুশি হইতে হবে। বাট ইউটিউব কিন্তু হিট কাউন্ট করে। হ্যাঁ, আমি দেখলেই সে নাই ভিউ কাউন্ট করে, একজনকে একবার ভিউ বলে না। ওকে, এখন তাহলে আমরা ইয়েটা করতে পারবো। এই আমাদের যে পপুলার, এটার মাধ্যমে আপনি কোনো একটা পেজে যতবার ক্লিক করতেছে ওই বারবার কতবার ভিউ হলো এটা দেখানো। হ্যাঁ, কতবার ভিউ হলো এটা দেখলাম, এবং তার উপর বেস করে আমি পপুলার ব্লগের কনসেপ্টটা ডেভেলপ করব। পপুলার ব্লগ হচ্ছে যে ব্লগগুলো বেশি পড়া হয় তাদেরকে আমরা পপুলার বলে থাকি। বুঝতে পেরেছেন? সো আমি হিটটা বানিয়েছি এবং হিটের উপর বেস করে আমি নিয়ে নিব। হ্যাঁ, বুঝি নাই। এই যে দেখেন, আমি পপুলার ব্লগের কথা বলছি। পপুলার ব্লগ এই তো হলো। হ্যাঁ, অর্ডার বাই হিট কাউন্ট ডিসেন্ডিং লিমিট গেট করে নিয়েছি। এক এক করে আমি বাড়িয়ে দিয়েছি। ওটা তো আগেরটা তুলে এনে এক যোগ করে আবার আপডেট করে দিয়েছি। কঠিন কোনো কাজ না তো। হ্যাঁ, এখানে তুলে আনার সময় না, তুলে আনার সময় না, এই যে আপডেট করতেছেন না, এখানে জাস্ট আপডেটের এই জায়গায় ইনক্রিমেন্ট লিখে দেবেন। তাহলে তো আমার এই ভ্যালুটা ওখান থেকে প্রবলেম ক্রিয়েট করবে। ইনক্রিমেন্টের এই জায়গায় হচ্ছে আপনি জাস্ট এই হিট কাউন্ট যে ডেটাকে ইনক্রিমেন্ট করতে চান সেটা লিখে কি হবে, ইনক্রিমেন্ট এই হিট কাউন্ট ও প্লাস 1 করে দিলে তাহলে স্যার এটা উপরে দেন। ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে। ওকে, ওয়েট। তাহলে মানে এই জিনিসটা ধর হচ্ছে মানে ডেটাবেস ইয়েটা কমা যায়।
এর আগে যেমন করতাম যে কোয়ান্টিটি সিআইতে করতাম কোয়ান্টিটি তারপর হচ্ছে কোয়ান্টিটি প্লাস যেটা হচ্ছে সিআইতে মডেলে করতাম ব্লক টেবিলে ব্লগের আইডি ধরে হিট কাউন্ট এখন একটু সব দেখে নিন না দেখে নিব আমি তো এখন রিড মোর এখান থেকেও করেছি হ্যাঁ খেলাটা দক্ষিণ আফ্রিকায় বলেই কোনো এরর দেয় নাই যেখানে আসছে হ্যাঁ ওটা কাজ করেছে কোনটা এখানে সিলেক্টের উপরে হ্যাঁ লাস্টেরটা সহ যে আমাকেও নেবে তাই না যে আমি যে হিটটা করলাম সেটা ধরেও দেখাবে নো প্রবলেম হচ্ছে হিট যেটা করব আমার সবথেকে বেশি যেটা সেটা সবার উপরে থাকবে ওটা অলরেডি আমরা হিট কাউন্ট ডিসেন্ডিং দিলে তো ওইটা করেছি অলরেডি হ্যাঁ আমরা একটু দেখি ওটা আমরা করেছি এই যে এখানে দেখেন হিট কাউন্ট ডিসেন্ডিং ধরে লিমিট করে দিয়েছি সো 2 1 0 এবং এইটা কেন জিরোটা হচ্ছে প্রথম জিরোটা রাইট ধরেন একই নাম্বারে পাঁচটা আছে কোনটা নেবে প্রথমটা হ্যাঁ রুলস আদারওয়াইজ কনসেপ্টে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে যে আমি 2 আছে 1 আছে আর 0 তাহলে 0 কোনটা প্রথমটা আইডি ধরে আচ্ছা এবার একটা খেয়াল করেন যে আমি যদি সূচিকে ক্লিক করি সূচি কিন্তু 2 এ উঠে যাবে যদিও সে 1 যে সূচি কিন্তু উপরে উঠে গেছে আবার একে যদি ক্লিক করি 2 হওয়ার পরে সে উপরে উঠে যাবে কারণ কি তার আইডি কি উপরে সে উঠে গেছে কাউন্টে আছে বুঝতে পেরেছি সো অর্ডার বাই দুটো লেখা দুটো হ্যাঁ অর্ডার বাই ডিসেন্ডিং হ্যাঁ না ওইটা দেই নাই কারণ এটা ইন্টারনাল ডেটাবেস লজিক আইডিটা দেওয়ার প্রয়োজনই পড়বে না কারণ আইডি যে উপরে থাকবে সে কম্পেয়ারে উপরে থাকবে সবার উপরে ওইটা লেখার দরকারই পড়ে না তাহলে আমরা এখন আরেকটা জিনিস একটু বাকি আছে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যখন ক্লিক করবেন তখন ওই ক্যাটাগরির ব্লকগুলো আপনি দেখবেন তারপরে রিড মোড টিড মোড তো আমার করাই আছে ওই একই ফাংশন কল করে দিতে হবে সো আমি যখন আন্তর্জাতিকে ক্লিক করব তখন আন্তর্জাতিকের নিউজ দেখব এখানে যদি আমি আন্তর্জাতিকে প্রেস করি তখন আন্তর্জাতিকের নিউজ দেখব স্যার একটা ক্যাটাগরি যদি আমরা আনপাবলিশ করে দেই এই ক্যাটাগরির আন্ডারে যে নিউজগুলো আছে সব আনপাবলিশ করে দেবেন এটা আপনি হ্যাঁ আপনাকে কোড লিখতে হবে আপনাকে কোড লিখতে হবে আদারওয়াইজ তো অটোমেটিক তো হবে না হ্যাঁ আপনাকে কোড লিখতে হবে যেখান থেকে এটা পসিবল যেখান থেকে ব্লক সিলেক্ট করতেছি সেখানে যদি আপনি দিয়ে দেন যে ক্যাটাগরিও পাবলিশ তাহলে ক্যাটাগরি আনপাবলিশড হলে তখন এই জায়গায় নিউজগুলো আনপাবলিশ হবে হ্যাঁ নিউজগুলো আনপাবলিশড মানে আমি দেখাবোই না আমি দুই ভাবে করতে পারি যে আমি ডেটাবেসে ক্যাটাগরি আনপাবলিশ করার সাথে সাথে ওই ক্যাটাগরির এগেইনস্টে যত ব্লগ আছে আমি আনপাবলিশ করে দিলাম কোডেই করে দিলাম অথবা আমি ডেটাবেস থেকে তোলার সময় শুধু চেক করলাম ওই ক্যাটাগরি পাবলিশড আর আনপাবলিশড যদি আনপাবলিশড হয় ব্লগ আমি নিলাম না বুঝতে পেরেছি যেটাই আমার কাস্টমার যেভাবে বলে অথবা আমার টিম লিডার যেভাবে বলে তার উপর বেস করে আমাকে করতে হবে এটাও পসিবল যে ক্যাটাগরি আনপাবলিশ হইলে ওটার আন্ডারে যা আছে সবই আনপাবলিশ রাইট ক্যাটাগরি পাবলিশড হইলে কি নিউজ আচ্ছা তাহলে আমরা যেটা এখন করি যে ক্যাটাগরি ওয়াইজ ব্লগ রাইট আমি বাংলাদেশের কয়টা ব্লগ আছে খেলার কয়টা ব্লগ আছে সেটা আমরা দেখব
obviously আমি নতুন নতুন যা জানবো নলেজ হচ্ছে শেয়ারের জিনিস এবং এই জিনিসটা আমি আশা করি যে আমরা করতে পারি দেখেন ক্যাটাগরি ব্লগে যখন আমি ক্লিক করব ক্যাটাগরির আইডিটা নিয়ে যাব যে আমি চাচ্ছি যে আমি বাংলাদেশে খেলাতে প্রেস করলে খেলার নিউজ আসবে আন্তর্জাতিকে প্রেস করলে আন্তর্জাতিকের নিউজ আসবে তো সেক্ষেত্রে আমার ব্লগ টেবিলে ক্যাটাগরি আইডি কিন্তু আছে ওখানে কিন্তু কোনো জয়েন করে চালানোর দরকার নেই তাই কি না বাট যদি আমি ক্যাটাগরির নামটা তুলতে চাই সেক্ষেত্রে আমি ওখানে জয়েন করি চালাতেই পারি রাইট যে ওই ক্যাটাগরির ব্লগগুলোকে আমি চাচ্ছি হোমে যেমন সবাইকে চাচ্ছি আর এখানে আমি শুধু ক্যাটাগরি ওয়াইজ অ্যাডিশনাল কন্ডিশনটাকে আইডি সেট করে দিব হ্যাঁ ওইটা ধরে আমার ব্লগগুলো উঠে আসবে এবং নর্মাল রুলস অনুযায়ী আমার ডিসেন্ডিং যা করা সবই করবো বাট আইডি ধরে category blog category ID দেখেন অর্ডার বাই আমি ব্লগ আইডি ধরে নিব বাট পাবলিকেশন স্ট্যাটাস 1 এর সাথে সাথে আরেকটা চেকিং আমরা দিব where category id কমা দিয়ে ডলার category id তাহলে লিমিট হয়ে গেল আগে ছিল সবগুলো এখন হচ্ছে কি ক্যাটাগরি আইডি ধরে এবং এটা ব্লগ আইডি ডিসেন্ডিং করে আমি গেট করে নিব অল পাবলিশ ব্লগ না বলে আমি অল ক্যাটাগরি ব্লগ category blog category home right view page টার নাম কি হবে category home category blog so আমাদের যে হোম ব্লেডটা আছে কাছাকাছি category home.blade.php so variable টা array টার নাম হচ্ছে category blog এটার নাম হচ্ছে category blog that's it finished right তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্লগ এসে ডিসপ্লে করবে যে আমি যদি বাংলাদেশে প্রেস করি বাংলাদেশের যে ব্লগটা সেটা দেখাচ্ছে আমি খেলাতে প্রেস করলে খেলার ব্লগটা এখানে এসে দেখাচ্ছে মতামত ঠিক তাই এবং আন্তর্জাতিকেও কি তাই সো একাধিক ব্লগ থাকলে আন্তর্জাতিকে দুইটা আছে কি আন্তর্জাতিকে দুইটা আছে সো দুইটা আসে ওকে সো 5টা ব্লগ ছিল আন্তর্জাতিকে দুইটা ছিল আর বাকিগুলোতে একটা করে ছিল
আর এখান থেকে এসে আমি রিড মোডে গেলে রিড মোডে যাচ্ছে, এবং তার উপর বেস করে সকল ক্ষেত্রেই কিন্তু ওই ফাংশনটাই ইউজ হচ্ছে, কি ডিটেল কাউন্টার কিন্তু এখানে বাড়ছে এবং সে অনুযায়ী লিস্টটা চেঞ্জ হচ্ছে। এই যে হিট কাউন্ট বাড়ছে এবং এখানে লিস্টটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো একটা ব্লগের ডিসপ্লে রিলেটেড মোটামুটি কয়েকটা জিনিস আমরা দেখে ফেললাম। অথেন্টিকেশন এবং কমেন্টস এই এন্ডে বাকি আছে, এবং অ্যাডমিন প্যানেলে এডিট এটাও বাকি আছে। সো 10 মিনিটের একটা ব্রেক। আচ্ছা, আমরা এখানে তো অড সেট করেছিলাম তাই না, ফ্রন্ট এন্ডে মনে আছে না? হ্যাঁ, লগ ইন বাটন আমি দিব, এটা দেখাচ্ছিলাম যে আমরা এখানে লগ ইন করতে পারি, আমি রেজিস্টারও করতে পারি। সো বেসিক্যালি লগ ইন লিঙ্ক, রেজিস্টার লিঙ্ক, ইভেন অল ডিজাইন, এইগুলো বেটার হচ্ছে কোথায় নিয়ে নেওয়া, আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে নেওয়া। আমি লগ ইন এবং রেজিস্ট্রেশনের দুইটা লিঙ্ক এখানে আমি প্লেস করার চেষ্টা করছি মাস্টার পেজ। ওকে, ওদের রেজিস্টারে যাচ্ছে, ওদের লগ ইনে যাচ্ছে। সো বেসিক্যালি এই ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিতে পারি। লগ ইন ইন্টিগ্রেশন সহ, হ্যাঁ ওইটা আমরা এখানে নিয়ে আসবো, এখানে সেটা ইমপ্লিমেন্ট করব, রাইট? যখন সেটা ইমপ্লিমেন্ট করব বেসিক্যালি ওই পুরো রেজিস্ট্রেশনের এবং লগ ইনের যে ডিজাইনটা, এই ফর্মটুকুকে উপরে হেডার মেনুটা ছাড়া পুরোটাই আমাদের ডিজাইনে নিয়ে আসবে, ভেতরের অংশটুকুকে। স্যার এখান থেকে রেজিস্টার করলে আমার মেল যাবে, আর মেল পাঠাতে গেলে তো এর আগে যে টিএসপি মেল ফাংশনে এসএমটিপির সাথে হচ্ছে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো ওইটা ছাড়া, ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া ছাড়া কোনো মেল পাঠানো সম্ভব? এই যে এখানে মেইলিং কনফিগারেশন আছে স্যার, এটার ভেতরে মেইলিং কনফিগারেশন আছে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে। এই যে এসএমটিপি, এই যে ইউজার নেম পাসওয়ার্ড এটা দেওয়া লাগে, এইটা বাদে কি কোনো ওয়ে আছে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া ছাড়া? লোকালি নেই, সার্ভারে আছে। সার্ভারে ইউজার নেম পাসওয়ার্ডটা প্রয়োজন পড়ে না। এখন 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 এখানকার যে ইস্যুটা, এসএমটিপি মেইল ট্র্যাপ, এসএমটিপি মেইলার পোর্ট,
mailer username, mailer password, mailer encryption. আমি যদি মেল পাঠাই নর্মাল মেল সেটা ওটা কি সেই এসএমটি ইউজ করে রিকোয়ার্ড কিনা না নর্মাল পিএইচপি মেইল এটা মানে আপনি যদি ফ্রেমওয়ার্কে বলেন তাহলে একরকম, আর যদি শুধু পিএসপি মেইল আর ফাংশন বলেন তখন অন্যরকম। আমরা তো পিএসপি মেইল ইউজ করলে সে এসএমটিপি ইউজ করছে না, না পিএইচপি মেইলের ভেতরে তো এসএমটিপি দেওয়া যায়, পপও দেওয়া যায়, এসএমটিপিও সেট করা যায়। আপনি পিএসপি মেইল দিলে সে আবার এসএমটিপি সরাসরি এসএমটিপিতে যাবে না। পিএইচপি মেইল ফাংশনটা হ্যাঁ, আমি মেইল ফাংশনে আগে যেমন সেটা আমরা এসএমটি বলে দিতাম সেটা সেই মেইলটা এসএমটি দিই আর যেটা আমার কাছে যেটা হচ্ছে নরমাল মেইল তো এই জিনিসটা আমরা কোথায় করব এখানে একটা লাইব্রেরি আছে, ইমেল লাইব্রেরি আছে। ইমেল লাইব্রেরি তো হ্যাঁ ইমেল লাইব্রেরি লোড করার পরেই তো আমরা কোডগুলো আমরা ওখানে দেখব ওখানে এসএমটিপি নরমালি ফ্রেমওয়ার্ক গুলো এসএমটিপি কেই ফলো করে, মানে ওরা সরাসরি ইমেল না দিয়ে এসএমটিপি ইমেলই সেন্ড করে ফর প্রিভেন্টিং স্প্যাম মেল, মানে আপনার মেলটা যেন স্প্যামে না ঢুকে যায়। মানে আমরা তো একটা তো যেটা এসএমটি ইউজ করলে সেটা এসএমটি তে যেত আর যেটা নরমাল এসএমটি যেটা না সেটা নরমাল মিলে এই জিনিসটা আমরা ভালোবেল আমরা কোথায় করব রেস্ট্রিকশন আছে, আপনি ল্যারাভেলে ডিরেক্ট ইমেল পাঠাতে পারবেন না, কারণ ওর ব্যারিয়ার আছে, এখানে কনফিগারেশন সেট করা আছে। এখানে আলাদা করে দেখেন মেইল ড্রাইভার এসএমটিপি বলা আছে, যদি ড্রাইভার সেট করা না থাকতো তাহলে আপনি নরমাল ইমেল সেন্ড করতে পারতেন। ড্রাইভার কয়েকটা আছে, এসএমটিপি আছে, তারপর হচ্ছে আপনার মেইল ট্র্যাপ আছে, এটা ডিফল্ট। আমি এটাকে বলছি ডিফল্ট। যদি আপনি মেইল ট্র্যাপ ইউজ করতে চান এই লাইনটুকু এখান থেকে রিমুভ করে দিতে হবে, দেন আপনি ওই কনফিগারেশনে যাবেন, আদারওয়াইজ আপনি অলওয়েজ এসএমটিপি তেই থাকবেন। প্রথমে এটা ডিফল্ট, আপনি এখান থেকে এটা এই লাইনগুলো কেটে দেবেন, রিমুভ করার পরেই সে মেইল কনফিগারেশনে চলে যাবে, লাইক ডেটাবেস। বুঝতে পেরেছেন? তো স্যার কনফিগার ভিতরে দেখেন মেইল নামে একটা ফাইল আছে। স্যার নেক্সট ক্লাসে আমাদের এটা দেখাবেন। ইমেলটা আমরা দেখাবো হচ্ছে ই কমার্সের মধ্যে যখন রেজিস্ট্রেশন করা ইউজার তখন ইমেলটা দেখানো হয়, অর্ডার যখন করে তখন ইমেলটা দেখানো হয়, মানে দুইবার ইমেল দেখানো হয়, মানে স্পেসিফিক জায়গায় সেট করা আছে যে কোথায় কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা হবে, যাতে সবাই মোটামুটি বুঝতে পারে ক্লাসের ইচ এন্ড এভরি পারসন। আর আমাদের আগের থেকে যাদের নলেজ আছে তারা কিন্তু এটা ধরতে পারছে, আর যাদের নলেজ নেই, যে লাইক এই যে এই একজন বিনয় একজন এবং ওই ছেলেটা, ও কিন্তু কিছু বুঝতে পারছে না। আমাদের কিন্তু সিআই নলেজ আছে বলে আমি যে কথাগুলো এখন আলোচনায় আসে সবই কিন্তু অন্যদের কাছে ট্রান্সপারেন্ট, বাট ওদের কাছে একেবারেই বোধগম্য না। সো এই জন্যই স্টেপ বাই স্টেপ আমরা আগানোর চেষ্টা করি। আচ্ছা, কমেন্টসের যে ইস্যুটা, কমেন্টসের ইস্যুটা সেটা হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, আমরা লগ ইনও করতে পারি, তাই না? আমরা একটা রেজিস্ট্রেশন করে এখান থেকে লগ ইন করার চেষ্টা করি। চলো, মোবাইল নাম্বার নাই? আচ্ছা, আমরা তৈরি করেছিলাম বাট মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করি নাই প্রবাবলি। ইউজার্স টেবিলে আসছি আমি, এই যে ইউজার্স, এখানে মোবাইল নাম্বার নেই। জীবনে একটা এসএমএস পাঠাইতে চাইছে, কোনো ইচ্ছা নেই ইংলিশে পাস করার মতো। মোবাইল এপি ইউজ করে,
এসএমএস এপিআই ইউজ করে। সে টাকা বাদে ধরেন যে সেই বিষয়টা চাচ্ছে যে সেই জায়গা থেকে যেরকম যে মেইলের মতো সেখান থেকে লিখবো না রাউটিং ছাড়া আপনি পারবেন না, রাউটিং ছাড়া পারবেন না, আপনাকে ইয়ে কিনতে হবে, এপিআই কিনতেই হবে, এবং খরচ আপনাকে দিতে হবে, নাহলে ইউজারের কাছ থেকে নিতে হবে। আর এই যদি কেনেন তাহলে তো যে কোনো লাভের ওরাই এপিআই আপনাকে দিয়ে দেবে যে কেমন জিনিসটা পাওয়া আপনি গ্রাউন্ড ফোনের কাছ থেকে এপিআই পাবেন, সবচেয়ে সেফ বাংলাদেশে। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড এপিআই চান, অনেক কাস্টমার আছে। আচ্ছা, করলে মোবাইলে হচ্ছে ফেসবুকের কোড পাঠায়, সেটা যদি আপনার হচ্ছে অথেন্টিকেশন টু স্টেপ, সেটা হচ্ছে বাইস্কোপের কোনো কিছু নেই, ওটা হচ্ছে ফেসবুক। এই যে ধরেন আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, হয়ে কিন্তু এখানে আসলো, রাইট? সো আমি একটা ফ্ল্যাশ মেসেজ দিতে পারি এখানে, লাইক ইন হিয়ার অ্যাড, দেন লগ ইন। ওই যে ইউআরএলটা পরিবর্তন হওয়াতে আমি যে লগ ইন ছিলাম সেটা কিন্তু বোঝা যায় না। আমি এই জিনিসটাই বলছি যে যখন লগ ইন হয়েছে, আমি যে লগ ইন, এখানে দেখেন ওই লগ ইন রেজিস্ট্রেশন বাটনটা সরে গেছে এবং এখানে একটা নাম চলে আসছে। আমি কিন্তু চাচ্ছি এরকম যে এই লগ ইন রেজিস্ট্রেশন এখান থেকে সরে যাবে, ওকে? এবং এখানে বা আপনি ইচ্ছে মতো জায়গাতে আপনি তার নামটা ডিসপ্লে করবেন। ওইটার জন্য একটা পার্টিকুলার লোকেশন আছে আমাদের ভিউয়ে, হোমটা কোথায় আমাদের? কই? হ্যাঁ, সেটাই বলছি। লেআউটে আছে, লেআউটের মধ্যে অ্যাপ ডট ব্লেড। চেক করা আছে যদি গেস্ট হয় তাহলে লগইন রেজিস্টার দেখাবে। হ্যাঁ, আর যদি গেস্ট না ওই যে এই জায়গায় এই যে অথ গেস্ট, এই জিনিসগুলো এখানে আছে, একটু খেয়াল করেন। এই যে কোন অপারেটর ইউজ করছে এটা দেখতে পাচ্ছেন, অথর যদি গেস্ট হয় এভাবে বুঝবেন এর মানে কি? মানে গেস্ট বলতে সে লগড ইন না, লগ ইনের বাইরে সবাই তার জন্য গেস্ট। আর মানে এই লেখাটার অর্থ এইভাবে লেখা, এটা হচ্ছে ফাংশন স্কোপ, এটাকে বলা হয় অথ ক্লাসের গেস্ট ফাংশন। মানে স্কোপ ওরিয়েন্টেড অপারেটরের মাধ্যমে ডিরেক্ট ফাংশনকে বলে। এখানে ইনস্ট্যান্স তৈরি করতে হচ্ছে না, ঠিক আছে? ইনস্ট্যান্স ক্রিয়েট করা মানে যখন দেখেন আমি ডিবিতেও কিন্তু স্কোপ ইউজ করছি। ডিবি ক্লাসটা কোথায় আছে? আমার ইনস্ট্যান্স করা নাই, বাট আমি হ্যাঁ স্কোপ করে আমি নিয়ে নিচ্ছি, অবজেক্ট ছাড়াই আমি জাস্ট কল করতে পারছি। এটা কি ওটা থেকে মানে এফিশিয়েন্ট অ্যাকচুয়ালি কোনটা স্যার? এটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনি কখন কোনটা ইউজ করতে যাচ্ছেন। যে লাইক আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়ে কল করছেন, তখন আলাদা, আপনি অবজেক্ট ধরে ধরে কল করছেন, আপনি লাইক ওইটাকে পুরো ক্লাসটার কন্ট্রোল ওই অবজেক্টের কাছে নেই, কিন্তু যখন অথ স্কোপ বলছি তখন তার কাছে সেই কন্ট্রোল গুলো রয়েছে, ফুল কন্ট্রোল আছে। মানে অবজেক্ট শুধু কি পায়? পাবলিক রিসোর্স পায়, বাট আমি অথ যখন নিজে ইনস্ট্যান্স করতে চাই, আমি যে কোনো রিসোর্স অ্যাক্সেস করতে পারি। সো পার্থক্য ডেফিনেটলি এখানে আছে। তো এখানে ইফ কন্ডিশনে একটা বিষয় বলা আছে, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আছি মোটামুটি ভালো আছি, বলো। আচ্ছা,
তাহলে এটাকে আমরা আমাদের যে লগইন সিস্টেমটা আছে না, বা লগইন সিস্টেম না, আমরা আমাদের যে মাস্টার সেখানে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি পারি তো এই যে এই দুইটা, ওটার মধ্যে এটা কপি করা তাই না? স্যার ওই আরেকটা যে আছে না, কেউ যদি লগইন মানে রেজিস্ট্রেশন না করে লগইন অ্যাজ গেস্ট, ওইটা কি স্যার করা যাবে? কোনটা? যে অনেক জায়গায় থাকে না যে লগইন অ্যাজ গেস্ট। কেন পারবেন না? সেটা টোটালি আপনার ব্যাপার, আপনি করতেই পারেন। এটাই তো অথ ইউজার নেম এটা তো ওই নাম দিয়ে ড্রপ ডাউন করে করে আসবে সিএসএস এর মাধ্যমে। হ্যাঁ, আমি লগ আউটটা ভিন্ন জায়গায়, আমি একটা লগ আউট দিব, নামটা আমি অন্য জায়গায় ডিসপ্লে করাবো, নো ইস্যুস। আমি জাস্ট লগ আউট একটা লিংক দিয়ে দিতে চাচ্ছি, এটা তো ওই ড্রপ ডাউনে চেঞ্জ লিংক ক্লিক করে ইভেন্ট তার মাধ্যমে করছে। আমি এখানে যেটা করতে চাচ্ছি যে লগ আউটের একটা লগ ইন রেজিস্ট্রেশন বাদ দিয়ে এখানে লগ আউটের একটা লিংক চলে আসবে, এই জন্য আমি এলসটা দিলাম। হ্যাঁ, আমাকে তো ওই যে লগ আউটের যে ফাংশনটা আছে সেটা দিয়ে দিব। রেজিস্ট্রেশন দুই জায়গায় না না, এটা লগ আউট। ওটাকে আমরা এখানে নিয়ে আসতেছি আর কি। এই যে রাউট লগ আউট, জাভাস্ক্রিপ্ট কে আমি নিচ্ছি না। যেহেতু আমি লগড ইন আছি, এখন এখানে এই যে লগ আউট লিংকটাই দেখাবো। এখন মানে বেসিক্যালি যদি বলা হয় যে না এটা আমার একটা ব্লগ সাইট, সেই ব্লগ সাইট গুলোতে কমেন্টস যদি থাকে সেটা দেখতে দেয়, বাট কমেন্টস করতে গেলেই বলে যে আপনি লগ ইন করেন। আবার অনেক ব্লগ সাইট আছে যে না কোনো কিছুর দরকার নেই, লগ ইন টগ ইন নেই, আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, নাম দেবেন, কমেন্টস করবেন এবং কমেন্টসটা লিখবেন। ওই তাদের তাদের টার্গেটই হচ্ছে ইমেল অ্যাড্রেস নেওয়া, বুঝতে পেরেছেন? আর যদি প্রপার ওয়েতে সেই ব্লগ কনসেপ্টে যায় তখন তাকে ট্রেস করার জন্য, কারণ অ্যাডমিন যদি বাঁচতে চায়, তাই না, যে অ্যাডমিন যদি বাঁচতে চায় তাহলে তো কে এই অকামটা করলো সেটা তো তাকে ধরাতে হবে। কারণ একটা সময় গেছে না, 12 থেকে 14 ব্লগারদের নিয়ে অনেক হানাহানি টানাটানি হয়েছে তো। প্রচুর সাইট, অনেক পপুলার ব্লগ সাইট কিন্তু বন্ধ হয়ে গেছে ওই সময়, আর রিওপেন হয় নাই, বা ওই লেভেলে তারা যেতেও পারে না। সো ব্লগিং কাইন্ড অফ ডেড বাংলাদেশে, বাট একসময় কিন্তু বেশ রমরমা অবস্থায় ছিল। সামারিন ব্লগ, তারপরে বাংলা বিডি নিউজের যে ব্লগ বেশ পপুলার ছিল, এখন ওখানে ওই যারা কলামিস্ট তারাই লিখে, নর্মাল ব্লগার বলে এখন আর কিছু নেই। ওই যে লিমিটেশন গুলোর কারণে নিজেদের সেভ করতে পারে না, এটা বেশি বেশি খেতে গিয়েছিল আর কি। তো যাই হোক, আমরা যদি করি কয়েকভাবেই করা যায়, গেস্ট দিয়েও আপনি করতে পারেন, আপনি রেজিস্টার্ড ইউজার দিয়েও করতে পারেন, ট্রেস করতে পারেন যে কমেন্টস লিখছে। আর যে কোনো কমেন্টসকে অ্যাপ্রুভাল দেওয়াটাই ভালো, যে আপনি সরাসরি ওপেন না করে অ্যাপ্রুভালের জন্য রেখে দিলেন। অ্যাডমিন দেখবে, ব্লগ ওয়াইজ কমেন্টস দেখবে, সে অ্যাপ্রুভ করলে দেন পাবলিশ হবে, আদারওয়াইজ না। স্টিল বেশ কিছু নিউজ পেপার আছে সেখানে হরদম কমেন্টস লেখা যায় এবং সরাসরি সেটা পাবলিশ হয়ে যায়, অনেক গালাগালিও লেখা থাকে সেখানে। এটা কিন্তু নিউজ পেপারের কোয়ালিটি ডিগ্রেড করে, যত মানের নিউজই সেটা হোক না কেন, নিউজ পেপারের মানটাকে অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, এত গালাগালি করছে তাও সেটা পাবলিশ হচ্ছে। ওকে, তো এখানে যেটা যে আপনি কমেন্টস বক্সটা যে লাইক যদি আপনি লগড ইন থাকেন কমেন্টস বক্স আসবে, লগ আউট থাকলে এখানে একটা লিংক আসবে যে প্লিজ লগড ইন টু কমেন্টস, রাইট? যদি কমেন্টস করতে চান তাহলে লগড ইন করেন, ক্লিক করলে আপনি লগ ইন পেজে তাকে নিয়ে যাবেন। আর ওখানে আবার রেজিস্ট্রেশন লিংকটা আছে, এখানে রিপ্লেটাও দেবেন। দেবেন।
তো তো এখন কি দরকার আমাদের? কমেন্টস পার্ট, ব্লগ ডিটেলস। আমরা তো অথেন্টিকেশন করছি, এখন কোনো কন্ট্রোলারে ধরো যদি এই অথেন্টিকেশনটা চেক করবো কিভাবে? আমাদের লগইন হচ্ছে, নেমটা দিয়ে চেক করতে পারেন, যদি নেম সেশনে থাকে এটা কি একটা কনস্ট্রাক্টরের ভিতরে চেক করা যাবে এটা? কনস্ট্রাক্টর চেঞ্জ করা যায়, অথ স্কোপ নেম দিয়ে চেক করবেন। স্যার আমরা এখানে মিডিলওয়্যারটা শিখে নিয়েছি। না এখনো দেখায় নাই, করলে ইয়েতে দেখাবো ই কমার্স। আর এই জায়গায় লগইন লগইনের অনেকটাই হচ্ছে লগইন রিলেটেড পয়েন্টগুলো সাথে, যেমন যে এখানে ফাংশন আমরা যেমন সেশন রাখতে পারি, সেই জন্য আমরা কি করলাম, একটা ফাংশন মেথড ক্রিয়েট করার চিন্তা করলাম, যেটার ভিতরে সেশন চেক করবো, সেটাকে আবার কনস্ট্রাক্ট করবো। কিন্তু মিডিলার যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাক্টে ওটা কল করেন, ও সবসময় কনস্ট্রাক্টে মিডিলারটাকে কল করে, হ্যাঁ, এবং ওই মিডিলারটা ভেতরে যদি আপনি সেশনটা চেক করেন তাহলে কিন্তু আপনার জিনিসটা জব ডান হয়ে, এবং একদম উপরে সাব যেটা রক স্টুডিও ছিল সেশন স্টার্ট, ওইটা করে রাখলে লাভে আর কোনো রকম ল্যাকের মানে ল্যাকিং স্টার কিছু লাভের যে ল্যাকিংটা আছে ব্যাক বাটন, ওটা সেশন স্টার্ট করে মোটামুটি জয়েন করে আরেকটা আমি তো আসলে যতটুকু শিখছি ততটুকু করে শিখছি, আমি করতে গেছি। দেখেন আমি এখানে পোস্ট ফর্ম নিয়ে আসলাম, ঠিক আছে, পোস্ট কমেন্টস পোস্টের জন্য ফর্ম নিয়ে আসছি। এটা যদি আমরা নরমাল ব্লগে যাই, আমরা তো ডিটেইলস আছে, ব্লগে গিয়ে দেখো না এটা না কমেন্টস তো আমি ডিটেইলে এসে করি, হ্যাঁ ওখানে যেভাবে লিখলাম বললাম রিড মোড তো না, আমরা ডিটেইল পেজেই দিয়েছি ওটা। আচ্ছা, ও এখানে তো পেজ যাবে আমরা ডিটেইল পেজেই দিয়েছি, যে ডিটেইলে আসলে এটা দেখব না, আমার ওইটা তো পেজ বলতে সারা গায়ে একটা এই যে স্যার এটা ডিটেইলে পরে আসছে, আসছে, ঠিক আছে। ডিটেইলে আসলে আমরা এখানে দিলাম, এই উপরে কমেন্টস পাবলিশ হলে উপরেই সেটা ডিসপ্লে হবে। সো স্যার যে হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেস ওই যে এন্টার দেয়া আছে এন্টারটা যা দেবেন তাই এটা হচ্ছে ঝামেলা বেশি, কারণ এর আগে ওকে ওকে এখন এইটা এই বক্সটাকে আমরা একটু অথেন্টিকেশনে নিয়ে আসি। ইফ
অ্যাপ ফাইলটা কোথায় গেল? একটু খেয়াল করেন আমি কি করলাম। আমি যেটা করেছি যে যদি নাম নট নাল হয়, যদি থাকে তাহলে এই পোস্ট কমেন্টস সেকশনটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। সো আদারওয়াইজ কি দেখাবে সেটা আমরা কিন্তু চাইলে বলতে পারি, তাই না? এখন তোমার সেশনে আইডিয়া আছে, কিন্তু আমি লগ আউট করছি। কনফ্লিক্ট করেছে, হ্যাঁ। লগ আউট করেছি, আমার অ্যাডমিন লগ আউট হয়ে গেছে। কারণ কি, আমার রাউটস এ লগ আউট 2টা পড়ে গেছে। হ্যাঁ, নাও চেঞ্জ করে দাও। আমাদের অ্যাডমিনের লগ আউটটা আলাদা করে দিতে হবে। হ্যাঁ, না এদেরটা আলাদা করে তো বিল্ট ইন করা আছে। সো লগ আউট, রাউটস লগ আউট, আমাদের লগইনের নেম এক হয়ে গেছে কিনা সেটা দেখেন। কারণ ওরা যদি ইউজার আর আইডি ইউজ করে, আমরা যদি ইউজার আর আইডি ইউজ করি তাহলে তো সেশন পুরোটাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ওই যে রাউটস এখান থেকে ইউজ হয়েছে। আমাদের এই যে এই লগ আউটটা পেয়ে বসেছে সে, এখানে আসার আগেই সেই লগ আউটটা পেয়েছে। এটা আমরা বলি অ্যাডমিন লগ আউট, রাইট? তাহলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের লগ আউটটা পরিবর্তন করতে হবে। আমাদের কিন্তু এই লগ আউটটা যায় নাই আলটিমেটলি, কারণ এখানকার সেশন কিন্তু ক্লিয়ার হয় না। একটু খেয়াল করেন, স্টিল আছে, রাইট? এখন এই লগ আউটটাতে যায়। আচ্ছা আচ্ছা, কই, ওকে ওকে। ল্যারাভেলের যে লগ আউটটা একটু খেয়াল করেন, ল্যারাভেলের লগ আউটটা ফর্ম সাবমিশনের মাধ্যমে করা। ল্যারাভেলের যে লগ আউটটা ফর্ম সাবমিশনের মাধ্যমে করা, সে আমাদের পোস্ট মেথড এর মাধ্যমে যেতে হবে। কারণ হচ্ছে এই এপিপি ফাইলটাতে যদি যান তাহলে দেখতে পাবেন যে ল্যারাভেল যে লগ আউটটা করেছে সে মূলত একটা ফর্মকে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, সিএসআরএফ টোকেন সহ অ্যাকশন এক্সিকিউট করেছে মেথড পোস্টের মাধ্যমে। কারণ সে সিএসআরএফ চেক করার পর দেন লগ আউটটা করছে। এই যে অন ক্লিকে এই কারণে এই ফর্মটাকে নিয়ে কাজ করেছে, আমাদের এই যে লগ আউট ফর্ম, খেয়াল করেছেন? সো মেথডটা ইউজ করেছে সে পোস্ট মেথড। সো আমি যেটা করব, ওয়ে নেই, কারণ তারা এই রাউটস এর মধ্যেই লগ আউটটা করেছে। আমাদেরও লগ আউট করতে গেলে আমাদের পোস্ট মেথডে ওই অ্যাকশনেই করতে হবে, পোস্ট মেথড দিয়েই করতে হবে। ওকে, তাহলে সলিউশন কোথায়? আমি তাহলে ক্লিক করে করতে পারবো না, রাইট? অ্যাডমিনেটটা চেঞ্জ করে দেওয়ার পরে তো আমাদের মেথড নট অ্যালাউড দেখাচ্ছে, রাইট? হ্যাঁ, ওইটা আমরা নিয়ে নিই, এই অংশটুকু পুরোটাই নিয়ে নেব, এটাই চিন্তা করছিলাম। একটু এলোমেলো হবে জায়গাটা।
সরাসরি লিস্ট না পেয়ে মাঝে একটা ড্রপ ডাউন চলে আসার অবস্থা দাঁড়াবে। সো তাহলে লগ আউটটাকে অন্য কোথাও প্লেস করতে হবে। এটা কোথায় চলে গেল? লগ আউটটা কোথায় চলে গেল? কোন আইডি? আমার এস তো লগ আউট আসারই কথা। আচ্ছা, যে ইউএল এর ভিতরে ইউএল ঢুকে গেছে। সিএসএস এর গন্ডগোল হয়েছে। এই যে এখানে কিছু একটা মনে হচ্ছে, এই জায়গায় আর কি কিছু একটা হয়েছে। সিএসএস রিলেটেড ইস্যু এখানে দাঁড়িয়েছে। এবার কিন্তু কাজ করেছে, খেয়াল করেছেন? পোস্টের মাধ্যমে গেছে। এখন আমরা যদি খেয়াল করি, দেখেন trying to get property non-object block details blade এ আমরা ব্লক ডিটেলটা তো আমাদের কাজ করছিল না, কিছুক্ষণ আগ পর্যন্ত তো কাজ করছিল। ব্লক ডিটেল লাইন নাম্বার কত? লাইন নাম্বার 13। আইডি চেক করা হয়েছিল, সেই আইডিটা পাইতেছে ব্লক ডিটেইলস এর কমেন্টস এর চেক করছিলাম। এই যে অথেন্টিকেশনের এই জায়গাটাতে প্রবলেম। বলতে ইফ ইস সেট, যদি এটা সেট করা থাকে তাহলে অথ ইউজার যদি থাকে। একটু খেয়াল করি, এখন কিন্তু শো করছে না, রাইট? এখন কিন্তু আমার নামটা শো করছে না, বাট আমি যদি লগ ইন করি, আমি লগ ইন করেছি, রিড মোডে যাই, কমেন্টস বক্সটা দেখাচ্ছে, রাইট? সো অথেন্টিকেশন চেকিং এবং কমেন্টস এর ফিল্ডটা আসা, টেবিল তৈরি করা, কমেন্ট সেভ করা, বাট এখানে একটা রিলেশন থাকবে। এবার ব্লগের আইডিটা কোথায় যাবে? কমেন্টস টেবিলে। সো কমেন্টস আইডি, ব্লগ আইডি, ঠিক আছে? অথর নেম, দ্যাট মিন্স ইউজার নেম, হ্যাঁ, ওই আইডিটা আপনি নিয়ে নেবেন, আইডিটা নেবেন যাতে রিলেশন করা যায়, এন্ড কমেন্টস। এই চারটা ফিল্ড হবে, ডেট টাইম দিয়ে পাবলিকেশন স্ট্যাটাস ডিফল্ট ভ্যালু 0, রাইট? সেভ করে দিতে হবে। তো কমেন্ট নাকি রিপ্লেস, এটা কমেন্ট, এটা অল আর কমেন্টস, অল আর কমেন্টস, বাট যদি রিপ্লাই হয় তখন সেটা একটা স্ট্যাটাস ফিল্ড দিয়ে আপনাকে রাখতে হবে, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু গুলো মানে ওইটা আপনি পোস্ট স্ট্যাটাস বলতে পারেন, আরেকটা ফিল্ড। যে পোস্ট স্ট্যাটাস যদি 0 হয়, দ্যাট মিন্স সে মূল কমেন্টস, আর যদি ভিন্ন কোনো ভ্যালু হয়, যেটা আমরা কোনো একটা ভ্যালু সেট করে দিচ্ছি, সেটা রিপ্লাই কমেন্টস। হ্যাঁ, ওখানে সেক্ষেত্রে তো স্যার আমার এই যে কোন কমেন্টের রিপ্লেস সেটাও তো আমার জানা, কমেন্ট আইডি তা তো লাগছেই, ওটা তো আগেই বলেছি।
কমেন্টস আইডিটা তো আমার লাগছে। আচ্ছা সবই একটা টেবিলে ঢুকবে। Okay. একটা টেবিলে তো 100%। তাহলে আমরা নেক্সট আমি এডিটের কাজটা আপনারা তাহলে করে নিয়ে আসেন, যদি ওখানে আটকে যান আনলিঙ্কের ওই জায়গাটায় ওইটা আমি সর্ট আউট করে দিব। কমেন্টসটা সেরে দেন ই কমার্স করব, বাট ওইটা করে নিয়ে আসতে হবে আমি যতটুকু চেয়েছি। হ্যাঁ এডিটটা করে নিয়ে আসবেন আর কমেন্টসটা আমি শিখিয়ে দিব, ঠিক আছে? তারপরে ই কমার্স করব, বাট ই কমার্সে আমি যতটুকু চেয়েছি অতটুকু হতে হবে। আমি আমি অ্যাড টু কার্ট থেকে ধরব, সেটা উচিত হবে। ঠিক আছে? কারণ আমি আজকে ব্লগ ডিটেল পর্যন্ত দেখাচ্ছি, তার মানে আমি প্রোডাক্ট ডিটেল পর্যন্ত আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। অর্ডার ডিটেইলস এর আমরা এখন ওখানে ডিজাইন করতে গিয়ে ওগুলো তো করে নেই। চেষ্টা করেন, যদি না হয় আমি দেখাই দিব, সমস্যা নেই। ক্যাটাগরি কি সাব ক্যাটাগরি রাখবো? জি স্যার, এই জায়গাটা একটা রাখতে আপনি পারেন, যদি একটু টেবিল ডিজাইনটা করে দিন। একটা টেবিলেই টেবিলে রাখবো, প্যারেন্ট হিসেবে রাখবো নাকি আলাদা আলাদা? এক টেবিলেই রাখেন, ভালো। এক টেবিলের মধ্যে সব রাখবে না। এক টেবিলেই রাখেন, বেটার। হ্যাঁ ওটা হ্যান্ডেল করা সহজ। দুইটা টেবিলে প্যারালাল টেবিলের আপাতত দরকার নেই। আপনি যতটাই করবেন না যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ওটা একটা টেবিল দিয়েই করেন। ম্যানুফ্যাকচারার তো আর কোনো সাব ম্যানুফ্যাকচারার নেই, প্রোডাক্ট নেই, বাট প্রোডাক্ট ইমেজটার আপনি সাব ক্যাটাগরি মানে প্যারালাল টেবিল করবেন। এখানে একটা ব্যত্যয় হবে যে প্রোডাক্টটা যখন আপনি প্রোডাক্টের কিন্তু 3 থেকে মানে মিনিমাম 3টে ইমেজ থাকে, একটা মূল ইমেজ, দেন টপ মানে ফ্রন্ট এন্ড ব্যাক, রাইট? কোন কোন প্রোডাক্টের 3টে ইমেজ থাকে, কোন কোন প্রোডাক্টের 4টা ইমেজ থাকে মূল ইমেজ ছাড়াও। তো সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ইমেজের প্যারালাল টেবিল তৈরি করতে হবে নরমালাইজেশন ফর্মে। মানে একটা প্রোডাক্টের কয়টা ইমেজ আছে, ঠিক আছে? তো অ্যাটলিস্ট ডেভেলপ মানে আমি যতটুকু করেছি ওইটুকু হোক, দেন প্রয়োজনে আমি পরের ক্লাসে নরমালাইজেশন শেখাবো, পরে আপডেট করো, ঠিক আছে? আমি কোডটা তুলে দিচ্ছি।